বোর্ডের এই ছবিগুলিকে দেখে আপনারা সকলেই অনুমান করতে পারছেন যে এই প্রশ্নগুলি, এই টপিকগুলি ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কথা দিচ্ছি এগুলোকে নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। তাহলে প্রথমেই যে ছবিটিকে আপনি দেখতে পাচ্ছেন, একে বলা হচ্ছে চতুর্ভুজ, অর্থাৎ যার চারটে বাহু রয়েছে, সেই চারটে বাহু সীমাবদ্ধ এবং এর ভেতরকার যে কোণ সেগুলির সম্পূর্ণ মান হচ্ছে 360 ডিগ্রি। এবারে এই যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজ কিন্তু অনেক রকম হতে পারে। যেমন বর্গক্ষেত্র, তার নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেমন আয়তক্ষেত্র, যেমন রম্বস, যেমন সামন্তরিক, যেমন ট্রাপিজিয়াম, এইরকম হতে পারে। এই সবগুলোই কিন্তু আখেরে শেষ পর্যন্ত একটা চতুর্ভুজ। এইবারে এই যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের চারটে বাহু যদি সমান হয়ে যায় এবং প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তখন তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। অর্থাৎ এটি হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু কিন্তু সমান এবং এই প্রত্যেকটা কোণ, সেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং চারটে কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এটা হয়ে গেল বর্গক্ষেত্র। এবার আমরা আয়তক্ষেত্রে চলে আসি। ঠিক একই বিষয়, বিপরীত যে বাহুগুলো আছে সেই বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে। অর্থাৎ এটা যদি 5 হয় এটা 5, এটা যদি 3 হয় এটা 3, এবং এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলো কিন্তু সব হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে কোণ, চারটে কোণকে যোগ করলেও 360 ডিগ্রি হবে। এবার আমরা চলে আসি রম্বসে। এই যে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে একটা নির্দিষ্ট মিল রয়েছে। এই যে বর্গক্ষেত্র এবং রম্বস দুটোর বাহু কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু যখনই এটা বর্গক্ষেত্র, তার যে কোণ সেগুলো সমকোণ হয়ে গেল, আর যখন এই রম্বস, তখন তার বিপরীত কোণগুলো সমান হয়ে গেল। অর্থাৎ এই কোণটা সমান, এই কোণটা সমান। বেশ, এবারে আমরা চলে আসি সামন্তরিক। এই রম্বসের সঙ্গে সামন্তরিকের কিছুটা মিল রয়েছে। রম্বসের ক্ষেত্রে কি হচ্ছিল, চারটে বাহুই কিন্তু দৈর্ঘ্য সমান হচ্ছিল, আর সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু সমান হলো। অর্থাৎ এটা সমান, এটা সমান এবং বিপরীত কোণগুলি কিন্তু সমান। এবার আমরা চলে আসি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়ামে কি হচ্ছে, এখানে একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। অর্থাৎ এই বাহু দুটি কিন্তু সমান্তরাল নয়, আমরা যদি একে বাড়াই একসময় এগুলো কিন্তু মিলে যাবে, কিন্তু এই যে বাহু, এই বাহু দুটি কিন্তু সমান্তরাল, আমরা যতই বাড়াই মিলবে না। এবারে এখানে এই যে চতুর্ভুজ, এর মধ্যে যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক, এর যে বাহুগুলো আমরা পেয়েছিলাম, প্রত্যেকটার বিপরীত বাহু কিন্তু সমান্তরাল। অর্থাৎ আমরা এটাকে যত বাড়াই সেগুলো কিন্তু পরস্পর মিলবে না। এবারে এই যে ছবিগুলো আপনি দেখলেন, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম, এই সমস্ত ছবিগুলোকে বলা হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। কেন দ্বিমাত্রিক চিত্র বলা হচ্ছে, আসুন আমরা একটু মাত্রার বিষয়টা বুঝে নিই। তাহলে এই যে বিন্দু, অর্থাৎ আমি বোর্ডে এই একটা বিন্দু দিয়ে দিলাম, যার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র তার অবস্থান আছে, তাই তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি শূন্য মাত্রিক চিত্র। তাহলে বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নাই, তাকে বলা হচ্ছে শূন্য মাত্রিক চিত্র। এবারে এই দুটো বিন্দু দিয়ে আমরা একটা রেখাংশ এঁকে দিলাম। যেই রেখাংশ এঁকে দিলাম, দেখুন এর কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই। তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি একমাত্রিক চিত্র। তাহলে মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বিন্দু, তার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাই তাকে আমরা শূন্য মাত্রিক চিত্র বলছি। যখনই আমরা একটা রেখাংশ আঁকলাম, তার কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আমি স্কেল দিয়ে এটাকে মাপতে পারবো। তাহলে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ, উচ্চতা, ওই দুটো মাত্রা নেই, তাই তাকে বলা হচ্ছে একমাত্রিক চিত্র। তাহলে আপনারা বুঝলেন, মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবারে এই যে ছবিগুলো আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম, এর দেখুন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই। অর্থাৎ এটা হচ্ছে যেহেতু চারটে বাহুই সমান, আমরা যদি এটাকে ধরে নিই, দৈর্ঘ্য, প্রস্থ আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা প্রস্থ, কিন্তু কোনো উচ্চতা নাই। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আছে, উচ্চতা নাই, তাই আমরা তাকে কি বলছি, দ্বিমাত্রিক চিত্র। তাহলে এখানে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে দ্বিমাত্রিক চিত্র, কারণ এর মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কোনো উচ্চতা নাই। বেশিবারই তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের আনতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এবারে এটাকে আমি এই রকম করে
ত্রিমাত্রিক করে দিলাম, অর্থাৎ এই অবস্থায় এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই চলে এলো। যেমন এই যে ডাস্টার, এর এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এর কিন্তু কোনো উচ্চতা নাই। কিন্তু যখন আমি ঘুরিয়ে দিলাম, এইবার দেখুন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সঙ্গে উচ্চতাও আছে। তাহলে এটা কিন্তু হচ্ছে একটা ঘনবস্তু, এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পিকচার বা ত্রিমাত্রিক চিত্র। তাহলে প্রত্যেকটা যে দ্বিমাত্রিক চিত্রগুলো আমরা আঁকছি সেগুলো সবই কিন্তু হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। এবারে এই দ্বিমাত্রিক চিত্রগুলোকে কিন্তু তিনমাত্রিক বা ত্রিমাত্রিক চিত্রে পরিণত করা যায় এবং নির্দিষ্ট তার নামগুলো বদলে যায়। এই নামগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে ধরা হচ্ছে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তাহলে প্রথমেই হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজ যেমন শেপ হবে, তার আকার আকৃতি যেমন হবে, তার ত্রিমাত্রিক চিত্র তেমন হবে। তাহলে চতুর্ভুজ মানে সেটা বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, সামন্তরিক হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে। তাহলে চতুর্ভুজ যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হবে তখন সেটা ঘনক হতে পারে, সমকোণী চৌপল হতে পারে, রম্বোহেড্রন হতে পারে, ঠিক আছে, সবকিছুই হতে পারে। বেশ, এবারে আমরা চলে যাই বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র মানে হচ্ছে যার চারটে বাহু সমান, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এই যে বর্গক্ষেত্র, এই যে ছবিটা এখন তৈরি হলো, একে বলা হচ্ছে ঘনক। তাহলে বর্গক্ষেত্র সেটা হচ্ছে দ্বিমাত্রিক চিত্র, সেটা যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হবে সেটা কিন্তু ঘনক হয়ে যাবে। ঘনক আপনারা সকলেই দেখেছেন, কোথায় দেখেছেন? লুরোর ছক্কা, সেটা হচ্ছে কিন্তু একটা ঘনকের উদাহরণ। বেশ, এইবারে আমরা চলে যাই আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হবে সেটা হয়ে যাবে সমকোণী চৌপল। যেমন ধরুন আপনাদের বাড়িতে যে ইটগুলোকে আপনারা দেখেন সেটা হচ্ছে একটা সমকোণী চৌপল, অনেকটা এইরকম দেখতে হয়, তাই না, যার এই যে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এই যে আমরা আয়তক্ষেত্র, তার যখন 3 ডাইমেনশন পিকচার বের করবো বা আয়তক্ষেত্রের ত্রিমাত্রিক চিত্র, সেটা হবে সমকোণী চৌপল, যাকে আয়তকার ঘনকও বলা হয়। বেশ, এবারে আমরা চলে যাই রম্বস। এই রম্বস সে যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হবে তখন তার নাম হয়ে যাবে রম্বোহেড্রন। আরো হতে পারে, এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ। বেশ, ঠিক একই রকম ভাবে সামন্তরিক সে যদি ত্রিমাত্রিক চিত্রে পরিণত হয় তাহলে সেটা হয়ে যাবে প্যারালোলাপিপেড, ঠিক আছে। তাহলে এই যে সামন্তরিক সে যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হয়ে গেল, সে হলো প্যারালোলাপিপেড। বেশ, এবার আমরা চলে যাই ট্রাপিজিয়ামে। এই ট্রাপিজিয়াম যখন ত্রিমাত্রিক চিত্রে পরিণত হয়ে গেল তখন আমরা তাকে বলছি ট্রাপিজিয়াটাল প্রিজম, ঠিক আছে। আশা করি তাহলে এগুলো হচ্ছে কেন দ্বিমাত্রিক চিত্র আপনি এই অবস্থায় বুঝতে পারলেন, যে দুটি করে মাত্রা রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটাকে 3 মাত্রায় করে দিলাম, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যোগ হয়ে গেল, তখন সেগুলো সব ত্রিমাত্রিক চিত্র হয়ে গেল। বেশ, এবারে তাহলে আপনাকে যদি বলা হয় যে শূন্যমাত্রিক একটি উদাহরণ, সেটা হচ্ছে বিন্দু। এই যে বিন্দু, কেন শূন্যমাত্রিক? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নাই। একমাত্রিক, এই যে একটা রেখাংশ, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ, উচ্চতা নেই, শুধু একটা মাত্রা আছে। আমরা যখনই বলছি দ্বিমাত্রিক তখনই আমরা একটা চতুর্ভুজকে দিলাম যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, দ্বিমাত্রিক হয়ে গেল। এবারে এই যে চতুর্ভুজটা আঁকলাম, সেই চতুর্ভুজকেই যখন আমরা দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতাটাকে এখানে দেখাতে পারলাম তখন সেটা ত্রিমাত্রিক চিত্র হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইবারে নির্দিষ্ট ইন্টারেস্টিং বিষয়ের দিকে আমরা যাব, যেটা আমিও গুগল ঘেটে জানতে পেরেছি। আপনাদের এই ভিডিওটা বানাবো বলে যখন গুগল ঘাটাঘাটি করছিলাম তখন এই তথ্যগুলো আমার সামনে এলো, আমার মনে হলো আপনাদের জানিয়ে দেওয়া উচিত। প্রথমেই বলা হচ্ছে যে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র। কি বিষয়? তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্র তাকেও কিন্তু সে একটা আয়তক্ষেত্রও হতে পারে। অর্থাৎ আমরা এই যে ছবিটা, এই ছবির নিচে বর্গক্ষেত্রও লিখতে পারি, আয়তক্ষেত্রও লিখতে পারি। এটা বর্গক্ষেত্রের উদাহরণ, এটা আয়তক্ষেত্রের উদাহরণ। এবার কেন উদাহরণ আসুন আমরা দেখি। এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়েছিল, চারটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান, তাই না, এবং কোণগুলো হয়েছিল 90 ডিগ্রি। আয়তক্ষেত্র কি হলো, আয়তক্ষেত্র হওয়ার জন্য বিপরীত কোণগুলো সমান হতে হয়, এটা সমান, এটা সমান, এটা সমান এবং 90 ডিগ্রি। তাহলে দেখুন এও কিন্তু 90 ডিগ্রি, এও হচ্ছে 90 ডিগ্রি, একটা শর্ত মিলে গেল। এখানে আয়তক্ষেত্র কি বলা হয়েছিল, বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো সমান হতে হবে। তাহলে এটা যদি 5 হয়, এটাও 5, এটা 3, এটা 3, এখানে যদি হয় এও 5, এও 5, তাহলে 5 5, বিপরীত বাহুগুলো সমান, এরও বিপরীত বাহুগুলো সমান, এর হচ্ছে 3 3, এখানেও কিন্তু 5 5, তাহলে এরও কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র। আশা করি এখানে আপনার কোনো সমস্যা নেই। বর্গক্ষেত্র চারটে বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এরও প্রত্যেকটা কোণ সমকোণ, এরও প্রত্যেকটা কোণ সমকোণ, এর বিপরীত বাহুগুলো সমান, এটা 5, এটা 5, এটা 3, এটা 3, এরও কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কারণ এটা 5 হলো এটাও 5, বিপরীত বাহু সমান, এটাও, তাহলে এটা 5 মানে এটাও 5,
এটাও 5, বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা বলতে পারি যে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র। বেশি এবার আমরা চলে যাই, বলছে সব বর্গক্ষেত্রই এক ধরনের রম্বস। কেন বলা হচ্ছে বর্গক্ষেত্র এক ধরনের রম্বস? তাহলে যে বর্গক্ষেত্র, এর নিচে আমি আয়তক্ষেত্র লিখতে পারি, এর নিচে আমি রম্বস লিখতে পারি। তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ছবি, আর এটা হচ্ছে একটা রম্বসের ছবি। বেশ, এবার বলা হচ্ছে যে এটাকে আমরা বর্গক্ষেত্রও বলতে পারি, রম্বসও বলতে পারি। কেন বলা হচ্ছে? দেখুন, এর কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, রম্বসেরও কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। বেশ, এবারে এই যে রম্বস, সেই রম্বসের কিন্তু বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা সমান, এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে 4টে বাহু দৈর্ঘ্য সমান, এরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে রম্বস, এর বিপরীত কোণগুলো সমান, এইটা হচ্ছে বর্গক্ষেত্র, এরও তো প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে এরও তো বিপরীত কোণগুলো সমান। এটা 90 হলে এটাও 90, এটা 90, এটা 90, বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা সর্ববর্গক্ষেত্রই এক ধরনের রম্বস আমরা বলতে পারি। অর্থাৎ বর্গক্ষেত্র একটা ছবি আঁকলে সেই বর্গক্ষেত্রটা আমি এঁকে দিলাম, তার নিচে বর্গক্ষেত্র লিখলাম, ঠিক হলো। তার নিচে আয়তক্ষেত্র লিখলাম, সেটাও ঠিক হলো। তার নিচে যদি আমি বলি এটা রম্বস, তাহলেও কিন্তু ঠিক হবে, ভুল হবে না। বেশি এবার আমরা পরেরটা চলে যাই, বলছে প্রত্যেকটি বর্গক্ষেত্রই একটি সামান্তরিক। কেন বলা হচ্ছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হলো, 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি। বেশ, আমরা সামান্তরিক এঁকে নিই, যার বিপরীত বাহুগুলো সমান, যার বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ যদি 5 হয়, এ 5, এ 3, এ 3, এক্ষেত্রেও কি হচ্ছে, এ যদি 5 হয়, এ 5, এটাও 5, এটাও 5, তাহলে এরও তো বর্গক্ষেত্র, তারও তো বিপরীত বাহুগুলো সমান, তাই না? এবং সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছিল, বিপরীত কোণগুলি সমান, এই কোণ, এই কোণ, এই কোণ সমান, এই কোণ, এই কোণ সমান। তাহলে এইটা সমান, এটা সমান হলেই এবং বিপরীত বাহুগুলি সমান হলেই সে সামান্তরিক হতে পারে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তো সেই একই বিষয় ঘটছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রেও দেখুন বিপরীত বাহুগুলো সমান, বিপরীত কোণগুলো সমান, 4টে বাহুই সমান, 4টে কোণই সমান, তার মানে বিপরীত বাহুগুলো বিপরীত কোণগুলোও সমান। তাহলে আমরা 3 নম্বরের প্রত্যেকটি বর্গক্ষেত্রই এক ধরনের সামান্তরিক, এটা বলতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ সামান্তরিকের জন্য বিপরীত বাহুগুলো সমান হতে হচ্ছিল, এরও তো বিপরীত বাহুগুলো সমান, এর বিপরীত কোণগুলো সমান হতে হচ্ছিল, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এরও তো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে প্রত্যেকটি বর্গক্ষেত্রই এক ধরনের সামান্তরিক, আমরা এটা বলতে পারি, কোনো সমস্যা নেই। যে সব আয়তক্ষেত্রই এক ধরনের সামান্তরিক, এটা কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক। কেন বলা হচ্ছে? আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই, আয়তক্ষেত্র যার মূল বৈশিষ্ট্যই হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান। বেশ, আমরা যদি সামান্তরিক এঁকে নিই, সেই সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুগুলো সমান। তাহলে একটা শর্ত মিলে গেল। দ্বিতীয় শর্ত কি আছে? সামান্তরিক হওয়ার জন্য বিপরীত কোণগুলো সমান হতে হচ্ছিল। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও দেখেছি প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণও সমান। আমরা বলতে পারি যে সব আয়তক্ষেত্রই এক ধরনের সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, আমরা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হচ্ছিল, আয়তক্ষেত্রেরও বিপরীত কোণগুলো সমান হচ্ছিল। এটাকে রম্বস করতে গেলে 4টে বাহুর দৈর্ঘ্যকে সমান করে দিতে হচ্ছিল, আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হলো। তাহলে এই যে সব আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক বলতে পারি। এবারে এই যেগুলো বলছি তার সঙ্গে আরো একটা কথা আপনি জুড়ে দিন, যে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্রই এক ধরনের বর্গক্ষেত্র নয়। সব বর্গক্ষেত্রই এক ধরনের রম্বস, কিন্তু সব রম্বসই কিন্তু বর্গক্ষেত্র নয়। প্রত্যেকটি বর্গক্ষেত্রই এক ধরনের সামান্তরিক, কিন্তু প্রত্যেকটি সামান্তরিকই কিন্তু বর্গক্ষেত্র নয়। সব আয়তক্ষেত্রে এক ধরনের সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়। এরপর কি বলা হচ্ছে? সব রম্বসই এক ধরনের সামান্তরিক। সেই বিষয়টা বুঝে নিই। আসুন আমরা একটা রম্বস এঁকে নিই। এই রম্বস, যে রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান এবং বিপরীত কোণগুলো কিন্তু অবশ্যই সমান। বেশ, এবারে আমরা যদি সামান্তরিক আঁকি তাহলে কি হচ্ছে? সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছে? সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। তাহলে এখানেও তো 4টে বাহুই সমান। তাহলে এটা যদি 5, এটা 5 হয়, এটা 3 হয়, এটা 3 হয়, এটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান। আর এটা হচ্ছে রম্বস, তাহলে প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এটা যদি 5, এটা 5, এটা 5, এটা 5, তাহলে এটাকে আমরা একটা সামান্তরিককে অবশ্যই আমরা
রম্বস এক ধরনের সামন্তরিক বলতে পারি। এবার সামন্তরিকের ক্ষেত্রে কি হচ্ছিল, বিপরীত কোণগুলো সমান হচ্ছিল, এই বিপরীত কোণ সমান, এইখানে যে আমরা রম্বস এঁকেছি তারও তো বিপরীত কোণগুলোই সমান, তাহলে আমরা বলতে পারি সব রম্বসই এক ধরনের সামন্তরিক, কিন্তু সকল সামন্তরিক রম্বস নয়। তাহলে আশা করি চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম এগুলোর সম্বন্ধে আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই, এবং এর যে ত্রিমাত্রিক চিত্র সেগুলো কি, কার কি নাম, সেটা কোনটা কেমন দেখতে, আশা করি এই মুহূর্তে আপনার মনের মধ্যে সেই নিয়ে আর কোনো সংশয় নেই। এবং এই যে জটিল 5টি বিষয় রয়েছে, যে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র কিন্তু সব আয়তক্ষেত্রই এক ধরনের বর্গক্ষেত্র নয়, এই বিষয়বস্তুগুলো জাস্ট ভিডিওটাকে আপনি চাইলে আরেকবার দেখে নিয়ে এই অংশটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আসুন আমরা এইবার উল্টো দিকটাকে একবার দেখে নিই, যে এখানে বলা হচ্ছে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র। তাহলে এই যে আমরা বর্গক্ষেত্র আঁকলাম, সেই বর্গক্ষেত্রটাও একটা আয়তক্ষেত্র হতে পারে। কেন আয়তক্ষেত্র হতে পারে? কারণ 5 5 3 3 5 5 5 5 প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। বেশ, এবারে দেখুন আয়তক্ষেত্র বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো সমান বলা হচ্ছে, এটা যদি 5 হয় এটাও 5, এটা 3 হলে এটা 3, তাহলে এখানেও তো এটা যদি 5 হয় এটা 5, বিপরীত বাহু সমান, এটা 5 হলে এটাও 5, বিপরীত বাহু সমান, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এরও 90 ডিগ্রি, এরও 90 ডিগ্রি। তাহলে সব বর্গক্ষেত্রই এক ধরনের আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। কেন? এই যে আয়তক্ষেত্র তার বিপরীত বাহুগুলো সমান, কিন্তু 4টে বাহুই সমান নয়, কিন্তু বর্গক্ষেত্রের তো 4টে বাহুই সমান, তাই আমরা আয়তক্ষেত্রকে কোনো সময় বর্গক্ষেত্র বলতে পারি না। ঠিক এই একই বিষয়ের জন্য আপনি যদি পিছন দিক থেকে ভাবতে ভাবতে আসেন, সেগুলো আপনার মধ্যে আর কোনো সংশয় থাকবে না, আপনি সব বুঝে যাবেন। যেমন সব বর্গক্ষেত্র এক ধরনের রম্বস, আশা করি বুঝে গেছেন, কিন্তু সব রম্বসই বর্গক্ষেত্র নয়। কেন? এই ব্যাখ্যাটার উপর যদি আপনি চোখ বোলান, তাহলে বাকি সমস্ত বিষয়বস্তুটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতদিন যেগুলো বইয়ে পড়েছেন, আশা করি সেই বিষয়বস্তুটা একটু হলেও আপনার কাছে সহজ করতে পারলাম। এই ধরনের জটিল জটিল বিষয়বস্তুগুলির সহজ উপস্থাপন দেখতে আপনাকে নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং বর্তমানে আমরা প্রাইমারির ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য ভিডিও বানাচ্ছি। যারা প্রাইমারির ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই দেখবেন, এবং প্রাইমারি ইন্টারভিউ শেষ হয়ে গেলে পরবর্তী কোনো একটি কম্পিটিটিভ এক্সামকে ধরে নিয়ে একের পর এক এই ধরনের জটিল জটিল বিষয়বস্তুগুলোকে সহজ করে উপস্থাপন করবো আপনাদের সামনে আমি, বিশ্বদীপ নন্দী। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।